বেশি বেতনের আশায় এখান থেকে 2000 কিলোমিটার দূরে গুজরাতের সমুদ্রে গিয়ে মাছ ধরার কন্ট্রাক্ট নেয়। মাছ ধরার কয়েক মাস পর তারা পোর্টে গিয়ে মালিককে সব মাছ বুঝিয়ে দিয়ে আবার সমুদ্রে চলে যায়। সমুদ্রের গভীরে গেলে ফোনে সিগন্যাল পায় না, তাই যখনই ওরা পোর্টে ফিরে আসে আগে পরিবারকে কল করে। এবার তাদের থান্ডেল বা লিডার হিসেবে করিম চাচা আছে। কয়েক মাস পর আজ তারা জেটিতে ফিরছে, কিন্তু কাছাকাছি এসেই দেখে এখানকার স্থানীয় কিছু লুটেরারা তাদের বোটের দিকে আসছে। ওরা হয় টাকা নেয়, নয়তো বোটের মাছ নিয়ে যায়। এই জন্য ওদের দেখে বোটের সবাই এখন দুশ্চিন্তা করছিল। কিন্তু এদের মধ্যে রাজু ফোনের সিগন্যালের অপেক্ষা করছে, কারণ কয়েক মাস পর আজ সে সাত্যার সাথে কথা বলবে। সাত্য়া অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় করছিল। সিগন্যাল পাওয়ার সাথে সাথেই রাজু সাত্যাকে কল করে। তবে এর মধ্যে বোটে ওই লোকগুলো উঠে পড়ায় রাজু আগে তাদেরকে পিটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সাত্যার সাথে কথা বলতে শুরু করে। মূলত বোট ফেরার পর যতদিন পোর্টে থাকে তারা রাত দিন কথা বলতে থাকে। এইভাবে 9 মাস রাজুরা সাগরে মাছ ধরে আর 3 মাস বাড়িতে থাকে। তবে ওই 9 মাস মানে রাজু যতদিন না থাকে সাত্য়া ততদিন মাছ মাংস কিছুই খায় না। রাজু যখন ফিরে আসে তখন রাজুর সাথে খায়, কারণ আগে সাত্য়া যখন পড়াশোনা করত তখন 6 মাস পর পর আসতো, আর এখন রাজু 9 মাস পর পর আসে। আজ রাজুদের ফেরার দিন। ট্রেনে করে গ্রামে ফিরতে তাদের 6 ঘন্টা সময় লাগবে। সাত্যারও আর তর্স হচ্ছে না এই 6 ঘন্টা সে কিভাবে পার করবে। এর জন্য সকাল হওয়া মাত্রই সাত্য়া তাদের গ্রামের শিব মন্দিরে চলে যায়। আর স্টেশনে ট্রেন থামা মাত্রই রাজু বাড়িতে না গিয়ে সোজা মন্দিরে চলে আসে। এরপর সাত্যার মুখের দিকে না তাকিয়েই সাত্যার হাতটা ধরে টানতে টানতে গ্রামের ওয়াচ টাওয়ারে নিয়ে যায়। এরপর সেখানে থাকা পতাকাটি খুলে সাত্যার কপালে একটা চুমু খায়। মূলত রাজু যে 9 মাস সমুদ্রে থাকে, ওই 9 মাস এই পতাকাটি এখানে উঠতে থাকে আর 3 মাস খোলা থাকে। রাজু আসার পর সাত্যার দিনগুলো রাজুর সাথে কেটে যায়। আবার রাজু এলে রাজুকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছা মতো ননভেজ খাবার খায়। রাজুর বাবা এক সময় থান্ডেল ছিল। সে তার লোকেদের যেমন ভালোবাসতো তাদের জন্য জীবন দিয়েছিল। রাজু হয়েছে তেমনি, ঠিক তার বাবার মতো। এর মধ্যে একদিন করিম জানায় পাশের গ্রামের লোকদেরকে জোরপূর্বক ধরে নিয়ে মাইনিং এর কাজ করানো হচ্ছে। মানুষেরা সেখানে মারা গেলেও তারা জোরপূর্বক কাজ করতে বাধ্য করছে। আর কিছু বলতে গেলে অপমান অপদস্থ এবং গালিগালাজ করে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। রাজু এটা জানার পর ওই কন্ট্রাক্টরকে মেরে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। আর রাজুর মধ্যে রাজুর বাবার মতো সাহস এবং গ্রামের মানুষদের উপর ভালোবাসা দেখে করিম চাচা রাজুকে থান্ডেল ঘোষণা করে, মানে এখন থেকে রাজুই তাদের লিডার। এরপর সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে শিবরাত্রি উদযাপন করে। আজ আবার চন্দ্রার মেয়ের জন্মদিন। কেক কাটার পর চন্দ্রার স্বামী কল্যাণ তার মেয়েকে একটি গিফট দিচ্ছিল। তখন এসে চন্দ্র বলছিল, এমন কেন বলছো? আমি তোর সাথে কথা বলছি। কিন্তু চন্দ্রার কথা, তুমি তো মিথ্যা ওয়াদা করে 9 মাসের জন্য চলে যাবে, এরপর তো বাচ্চাকে আমাকে সামলাতে হবে। সাত্য়া বলছিল, দিদি এমন কেন বলছো? 3 মাস তো মেয়ের সাথে সময় কাটায়, তাই না? কিন্তু চন্দ্রার কথা, ও তো 3 মাস সময় কাটিয়ে চলে যাবে, আর 9 মাসে এই মেয়ের রাগ অভিমান সবকিছু আমাকে দেখতে হবে। তুই এখনই কিছু বুঝবি না, যখন রাজুর সাথে তোর বিয়ে হবে না তখন তুই বুঝতে পারবি। চন্দ্রার মন খারাপ দেখে চন্দ্রার ভাই সুধাকর চন্দ্রাকে বোঝাচ্ছিল, আমি তো আশেপাশে মাছ ধরতে যাই, তারপরও আমার বউ আমার উপর রেগে যায়। আরো 9 মাস থাকে না, রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু যতদিন এখানে থাকে ততদিন তো খুশিতে থাকতে পারিস। এর মধ্যে রাজুর গল্পে সাত্য়া রাজুর সাথে দেখা করতে চায়, কারণ আজই 3 মাস শেষ হতে যাচ্ছে। কাল সকালেই রাজুরা চলে যাবে। সাত্য়া রাজুর বুকে মাথা রেখে শুয়েছিল। রাজু বলছিল, তোমার অনেক ঘুম পেয়েছে, তুমি ঘুমিয়ে যাও। কিন্তু সাত্যার কথা, আমি জানি আমি ঘুমিয়ে গেলে তুমি সকালে আমাকে রেখে চলে যাবে। আমি আজ ঘুমাচ্ছি না, সারা রাত আমি কথা বলবো। কিছু সময় পর রাজু খেয়াল করে সাত্য়া ঘুমিয়ে গেছে। এরপর রাজু সোজা মন্দিরে যায়। মন্দির থেকে সেই ওয়াচ টাওয়ারে গিয়ে পতাকাটি ঝুলিয়ে চলে যায়। আর সকালবেলা সাত্য়া ঘুম থেকে জেগে দেখে রাজু সেখানে নেই। রাজু একটি শার্ট রেখে গেছে, আর ওয়াচ টাওয়ারের দিকে তাকাতেই দেখা যায় সেই পতাকাটি উঠছে। তার মানে রাজু চলে গেছে। তবে রাজু প্রতিবারই যখন যায়, যাওয়ার আগে সাত্যার জন্য তার একটি শার্ট রেখে যায় আর ওই পতাকাটি ঝুলিয়ে রেখে যায়। রাজুরা পোর্টে গিয়ে বোট নিয়ে বেরিয়ে পড়েছে। থান্ডেল হিসেবে এইবারই রাজু প্রথম যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আর নেটওয়ার্ক পাওয়া যাবে না। এর জন্য রাজু সাত্যাকে কল করে। সাত্য়া শুধু জানতে চায়, তুমি আমার সাথে কথা না বলে আমার সাথে দেখা না করে কতদিন থাকতে পারবে? রাজু বলে, তোমার সাথে দেখা করার স্বপ্ন দেখতে দেখতে 9 মাস আমার এমনিতে কেটে যায়, আর তোমার সাথে দ্বিতীয়বার কথা বলার আশায় খুশিতে খুশিতেই সফর কেটে যায়। বলতে বলতেই ফোনের সিগন্যাল চলে যায়। তার মানে এখন থেকে কয়েক মাস আর তাদের সাথে কোনো যোগাযোগ হবে না। আর ওই দিন রাতেই চন্দ্রার মা কল করে জানায় সুধাকর মাছ ধরতে সাগরে গিয়ে মারা গেছে। পরবর্তী দিন সকালে সুধাকরের বডিটি আনা হয়। সাত্য়া চন্দ্রাকে কিভাবে সান্ত্বনা দিবে সাত্যাও কিছু বুঝতে পারছে না। তবে চন্দ্রার মনের মধ্যে যে কি কাজ করছে সেটা সাত্য়া ঠিকই বুঝতে পারছে।
আর সাত্যার মনের মধ্যে একই জিনিস কাজ করছে। কারণ সুধাকরের বডিটি যখন নিয়ে আসা হচ্ছিল, সাত্যার মধ্যে তখন কাজ করছিল, এই বুঝি রাজুর বডিটি নিয়ে আসা হচ্ছে। কবে যেন রাজুর সাথে একই ঘটনা ঘটে। আর এটা ভাবতে ভাবতেই সাত্যা রাতে ঘুমাতে পারছিল না। রঘুও দেখে সাত্যা বসে আছে। রঘু বলছিল মৃত বাড়িতে গিয়েছিলে, এই জন্য হয়তো বা এমনটা লাগছে। তবে সাত্যা রঘুর কাছে জানতে চায়, এই গ্রামের প্রতিটি মানুষই সাগরে গিয়ে মাছ ধরার কাজ করে, কিন্তু একমাত্র তুমি বাড়িতে বসে জাল বোনার কাজ করো। তোমার মাছ ধরতে সাগরে যেতে ইচ্ছা করে না? রঘু বলে, আমিও মাছ ধরতে অনেক পছন্দ করতাম, আমিও সাগরে মাছ ধরতে যেতাম। রাজুর বাবা ভেরাইয়ের মতো আমিও থান্ডেল হওয়ার স্বপ্ন দেখতাম। তবে একবার যখন রঘু মাছ ধরতে সাগরে গিয়েছিল, 9 মাস পর বাড়িতে ফিরেই দেখে তার স্ত্রী সরস্বতী মারা গিয়েছে। মানে সরস্বতী অনেক আগে মারা গিয়েছে। সরস্বতীকে কবরও দেয়া হয়েছিল, কিন্তু কোনটি সরস্বতীর কবর সেটাও সে খুঁজে পাচ্ছে না। একমাত্র মেয়ে সাত্যাও তখন অন্য এক বাড়িতে ছিল। রঘু বলে, তোমার ওই অবস্থা আমি দেখতে পারছিলাম না, এজন্য একমাত্র তোমার জন্যই আমি সমুদ্রে যাওয়া বন্ধ করে দেই। তবে সাত্যা জানতে চায়, রাজুর সাথে যে আমার সম্পর্ক, তুমি কেন বাধা দিলে না? রঘু বলে, আমি কখনোই চাইনি তুমি রাজুকে বিয়ে করো, কিন্তু তোমার এটা ইচ্ছা ছিল, তাই আমি তোমাকে বাধাও দেইনি। তবে এখনো আমি তোমার উপরে ছেড়ে দিচ্ছি। আমি চাই না রাজুর যেন আমার মতো পরিস্থিতিতে পড়তে হোক, আর তোর অবস্থাও যেন ওর মায়ের মতো না হয়। প্রতিবারের মতো সাত্যার চোখে কাজল লাগিয়ে ক্যালেন্ডারে একটি করে দিন কেটে রাখে। এবার 1 মাস হয়ে গেছে, তারপর রাজুর কোনো খবর নেই। সাত্যা তো বেশ চিন্তিত। তবে এরপরে রাজুর কল আসে। সাত্যা রিসিভ করে বলছিল, প্রত্যেকবার 1 মাসের মধ্যে ফিরে আসো, এবার 6 দিন লেট কেন করেছ? মানে সাত্যার মনের মধ্যে চন্দ্রার ভাই আর সাত্যার বাবার কথাগুলো ভাসছে। এজন্য সাত্যার রাজুকে নিয়ে খুবই চিন্তিত। এভাবেই 9 মাস কেটে যায়। এরপর রাজুও ফিরে আসে। আর রাজু ফিরে আসার পর সাত্যা ওই ওয়াচ টাওয়ারে বসে রাজুকে তার মনের কথাগুলো খুলে বলতে চাচ্ছিল। তখনই রাজু সাত্যার পায়ে একটি নুপুর পরিয়ে দিয়ে বলে, আমাদের বোটের মালিক এবারও আমাদের 9 মাসের বেতন রেখে দিয়েছে। জানি না আমাদের টাকা রেখে দিয়ে সে কি লাভ পায়, তবে টাকা না দিলেও পরবর্তী ট্রিপের জন্য নতুন একটি বোট দিচ্ছে। সাত্যাও বুঝতে পারছে না রাজুকে নিয়ে তার মনের মধ্যে যে ভয়গুলো কাজ করছে, সেগুলো সাত্যা রাজুকে কিভাবে খুলে বলবে। তবে রাজুকে বলতে না পারলেও সাত্যা আকার ইঙ্গিতে রাজুর মাকে বোঝায় যে রাজু 3 মাস এখানে থাকলে আমি কত খুশিতে থাকি, সারা বছর যদি থাকতো কত ভালো হতো। কিন্তু রাজুর মা কথায় গুরুত্ব দিচ্ছিল না। মানে সে তো আর বুঝতে পারছে না সাত্যা তাকে কি বোঝাচ্ছে। এভাবে দিন পার হয়ে যাচ্ছিল। সাত্যা মনের কথা খুলে বলতে পারছে না, রাজুই বা কিভাবে নিবে। রাজুও বুঝতে পারছে না সাত্যা এখনো মুড অফ করে আছে। এরপর একদিন রাজু বলেই বসে যে সময় তো পার হয়ে যাচ্ছে, তুমি এভাবে মুড অফ করে থাকো কেন, কিছু তো একটা বলো। সাত্যা আবার সাহস করে বলেই ফেলে, চন্দ্রা দিদির ভাইয়ের সাথে যা হয়েছে সেই ঘটনার পর আমার মনের মধ্যে ভয় কাজ করছে, তুমি এবার যেও না। কিন্তু রাজুর কথা কি বলছো তুমি? এমন ঘটনা তো ঘটতেই থাকবে, তার জন্য কি ঘরে বসে থাকবো? সাত্যা বলে, দেখো রাজু, তুমি যা ভাবার ভাবো, কিন্তু তুমি থেকে যাও। তোমার সাথে যে 3 মাস কাটাই আমার খুবই ভালো লাগে, কিন্তু এরপর 9 মাস তোমার কিছু হয়ে না যায়, আমার মনের মধ্যে শুধু সেই ভয় কাজ করে। প্রথম 8 মাস আমার সুন্দর মতো কেটে যায়, কিন্তু শেষের 1 মাস আমার জীবনটা যেন নরকে পরিণত হয়। তুমি আমার ভয়টা বোঝার চেষ্টা করো, এবার থেকে যাও। রাজু বলে, ও এই জন্য এতদিন যাবে মুখ ফুলিয়ে বসে আছো? মৃত্যু যদি লেখা থাকে মৃত্যু হবেই। আমি থান্ডেল রাজু, এই জমিনের থেকে সমুদ্রের সাথে আমার বেশি সম্পর্ক। বোট ডুবে গেলেও রাজু ডুববে না। আর এত বছর যাবত আমি সমুদ্রে যাতায়াত করছি, এ পর্যন্ত কিছু হয়েছে, ভয় কেন পাচ্ছ তুমি? কিন্তু সাত্যার কথা, আমি এত কিছু বুঝি না, তুমি আর যেতে পারবে না। রাজু সাত্যাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাত্যার একই কথা, তুমি যেতে পারবে না। এই জন্য সাত্যা রাজুকে প্রতিজ্ঞাও করায়। রাজুও প্রতিজ্ঞা করে, ঠিক আছে আমি যাব না। এতে করে সাত্যাও এখন খুশি। এরপর দেখতে দেখতে রাজু 3 মাস কেটে যায়। সাত্যাও তো জানে যে রাজু যাচ্ছে না। তবে রাজুর সঙ্গীরা রাজুকে কল করে জানায় আগামীকাল সকাল 7টার ট্রেন। রাজু বলে, ঠিক আছে। সাত্যা শুধু রাজুকে বোঝাচ্ছে, তুমি চিন্তা করো না, তুমি একটা না একটা কাজ পেয়েই যাবে। এরপর সাত্যা রাজুর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। সাত্যা বলছিল, এতদিন চিন্তা চিন্তা আমি ঘুমাতে পারিনি, আজ আমি নিশ্চিন্তে ঘুমাবো। এরপর সাত্যা ঘুমিয়ে পড়ে। আর সিন চলে যায় সকালে। সাত্যা ঘুম থেকে উঠেই দেখে রাজু সেখানে নেই। রাজুর শার্টটি পরে আছে। সাত্যা ওয়াচ টাওয়ারের দিকে তাকিয়ে দেখে পতাকাটি উঠছে, তার মানে রাজু চলে গেছে। কিন্তু রাজুর তো যাওয়ার কথা ছিল না। এজন্য সাত্যা রাজুকে আটকাতে রেলওয়ে স্টেশনের দিকে ছুটতে থাকে। এদিকে রাজু আর তার সঙ্গীরা সবার থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠছিল। তখনই সাত্যা এসে রাজুকে বলে, তুমি না আমাকে ওয়াদা করেছিলে তুমি যাবে না, তারপর তুমি কেন যাচ্ছ? রাজু বলে, আমি ভেবেছিলাম আমার মনের মধ্যে যা চলছে তুমি বুঝতে পারবে। সাত্যা বলে, কি বুঝতে পারবো? তুমি আমার সাথে থাকতে চাও কিনা সেটা বলো। তবে রাজু সাত্যাকে একটু দূরে সরিয়ে নিয়ে বলছিল, ছোটবেলা থেকে এ পর্যন্ত আমরা তো এভাবে যাতায়াত করেছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে?
এবার আমি সমুদ্র থেকে ফিরেই আমরা সাথে সাথে বিয়ে করে ফেলবো, ঠিক আছে? এখন শুধু আমাকে হাসি মুখে বিদায় দাও। তবে সাত্যা স্পষ্ট বলে দেয়, এবার যদি তুমি সমুদ্রে চাও তবে তুমি ভুলে যেও আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। রাজু বলে, তুমি কি সব বলছো? সাত্যার কথা আমি এভাবেই বলতে চাচ্ছি। তুমি থান্ডেল, তুমি না গেলে মানুষের মধ্যে তোমার সম্মান কমে যাবে, তাই না? রাজুর কথা, সমুদ্রে যে 22 জন লোক যাচ্ছে তারা শুধুমাত্র এই থান্ডেলের ভরসায় যাচ্ছে, আর ওদের পরিবার ওদের ভরসায় বাঁচে। আগামী 1 বছর যেন পুরো গ্রামের মানুষ অভুক্ত না থাকে, এর জন্য আমাদের কাজে যেতে হবে। সাত্যা বলে, আমাকে জ্ঞান দিও না, আমি না তোমার এই থান্ডেল সেটা তুমি ডিসাইড করো। রাজু বলে, এই দুনিয়ায় তোমার থেকে গুরুত্বপূর্ণ আমার কিছুই নেই। প্রতিবার ট্রেন থেকে নেমে মায়ের কাছে না গিয়ে আগে তোর কাছে যাই। সাত্যা বলে, তাহলে মানছো না কেন? থেকে যাও তুমি আমার জন্য। তারপর রাজু বলে, যেতে তো আমাকে হবেই। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। রাজু তখনও সাত্যাকে বোঝাচ্ছে, এইবারের মতো তুমি আমাকে যেতে দাও। এবার ফিরে আসলে আমি আর কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমাকে হাসি মুখে বিদায় দাও। কিন্তু সাত্যা কোনো জবাব না দেয়াতে বাধ্য হয়ে রাজু ট্রেনে উঠে যায়। তবে যেতে যেতেও শুধু বলছিল, আমি এবার ফিরে এলে আর কখনোই যাব না। সাত্যাও বসে বসে ভাবছে, রাজু তাকে বলতো, তোমার জন্য আমি দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে পারি। তাহলে কোথায় গেল সেই কথা, কোথায় গেল সেই ভালোবাসা? রাজু তো তার জন্য রয়ে গেল না, রাজু তো চলেই গেল। আর এরপর যা হয়েছিল তা তো আমরা প্রথমে দেখেছিলাম। রাজু এখান থেকে যাওয়ার পর পোর্টে গিয়েই সাত্যাকে কল করে, কিন্তু সাত্যা রাজুর ফোন পিক করছে না। এরপর রাজুরা বোট নিয়ে সাগরে চলে যায়। কিন্তু একদিকে যেমন রাজু সাত্যাকে নিয়ে কাটানোর সময়গুলোর কথা ভাবছে, সাত্যার চোখের সামনেও শুধু সেই দৃশ্যগুলোই ভাসছে। এর মধ্যে একদিন ফোনে নেটওয়ার্ক পাওয়ায় রাজু রঘুর ফোনে কল করে। রঘু সাত্যাকে ফোন দিলে রাজু বারবার বলছিল, অনেক কষ্টে নেটওয়ার্ক পেয়েছে, একবার শুধু আমার সাথে কথা বলো, যে কোনো সময় কেটে যাবে, কয়েক মাস আমরা কথা বলতে পারবো না, একবার অন্তত আমার নাম ধরে ডাকো, আমি তোমার সব কথা শুনবো, একবার শুধু কথা বলো। এইভাবে বলতে বলতেই কল ডিসকানেক্ট হয়ে যায়। এরপর রাজু আবার যখন পোর্টে আসে, আবারও সাত্যাকে কল করে, কিন্তু সাত্যা এখনো রাজুর ফোন পিক করছে না। চন্দ্র সাত্যাকে বোঝাচ্ছিল, এটা কেমন পাগলামি, এভাবে কতদিন চলবে? সাত্যা বলে, এভাবেই চলবে, না হলে ও আমার ভালোবাসা বুঝতে পারবে না। যাওয়ার সময় আমি হাসি মুখে বিদায় দিইনি, 1 মাস পর যখন নৌকা থেকে নামবে না, দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসবে। কিন্তু 1 মাস কেটে যায়। সাত্যা ওয়াচ টাওয়ারে গিয়ে রাজুর জন্য অপেক্ষা করছে, কিন্তু রাজুর দেখা নেই। সাত্যা ধারণা করছিল রাজুরা যখন পোর্টে ফিরবে তখন আর সমুদ্রে ফিরে না গিয়ে তার কাছে ছুটে আসবে। কিন্তু রাজু তার কাছে না এসে আবারও মাছ ধরতে সাগরে চলে যাওয়ায় সাত্যার মনটা আরো ভেঙে যায়। এরপরই মূলত সাত্যা রঘুকে বিয়ের জন্য পাত্র দেখতে বলেছিল। সাত্যা মুরালিকে বলছে, ওই দিন থেকে আমাদের মধ্যে এমন ভালোবাসার দরকার নেই। রাজুকে বাদে আমার জীবনে যে অন্য কেউ থাকে সে হচ্ছে আমার বাবা, যার জন্য আমি সবকিছু করতে পারি। আর আমার বাবা সব থেকে বেশি শান্তি পাবে যখন আমার বিয়েটা হবে। তবে আপনাকে বিয়ে করার আগে আমি রাজুকে 3টি কথা বলতে চাই। প্রথম হচ্ছে, আমি ওকে ধোকা দিইনি, ওর জন্য আমার মনের মতো কোনো জায়গা নেই, কোনো ভালোবাসাও নেই। এই 3টে কথা বলার পর ওর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে, এরপর আমি আপনাকে বিয়ে করে নেব। সবকিছু শোনার পর মুরালিও বলে, আজ থেকে আমি আপনার থেকেও বেশি রাজুর জন্য অপেক্ষায় থাকব। অন্যদিকে রাজুদের দেখা যায় উত্তাল সাগরের মধ্যে বোট নিয়ে যাচ্ছে। সাগরে ঝড় শুরু হয়েছে, ঢেউয়ের মাঝে অনেক কষ্টে বোট এগিয়ে যাচ্ছে। ঝড়ের তীব্রতা এতই বেশি তারা কেউই টিকতে পারছে না। এর মধ্যে তারা লক্ষ্য করে সামনের দিক থেকে ছোট একটি বোট আসছে। ওই বোটটিতে থাকা লোকসহ বোটটি তলিয়ে যাচ্ছিল। তখন রাজু এবং অন্যরা নিজেদের জীবন বিপন্ন রেখে ওই লোকগুলোকে বাঁচায়। সিং চলে যায় এর কয়েকদিন পর। রাজুর মায়ের কাছে একটি চিঠি এসেছে। সাত্যা আর চন্দ্রাও সেখানে ছিল। চিঠিটি দিয়ে যাওয়া মাত্রই সাত্যা ওই চিঠিটি খুলেই দেখে রাজু চিঠি লিখেছে। রাজু এখানে লিখেছে, আমরা পোর্ট থেকে সমুদ্রের গহীনে মাছ ধরতে যাচ্ছিলাম, তখনই আমরা ঝড়ের কবলে পড়ি। আর এরপর রাজু যেটা লিখেছে, মূলত ওই দিন ঝড়ের কবলে পড়ে ওই বোট থেকে ওই লোকগুলোকে উদ্ধার করার পর রাজুরা দেখতে পায় সামনে বড় একটি শিপ আসছে। আর এই শিপটি মূলত পাকিস্তান নেভির। রাজুরা স্পষ্ট বুঝতে পারে ঝড়ের মধ্যে তারা পাকিস্তানের জলসীমানায় ঢুকে পড়েছে। এই জন্য পাকিস্তান নেভি তাদেরকে আটক করে। আর তারা জেলে না টেরোরিস্ট এটা যতদিন পর্যন্ত প্রমাণ না হয় ততদিন পর্যন্ত কোর্ট থেকে তাদের জেলে রাখার সিদ্ধান্ত দেয়া হয়। জেলে নেয়া মাত্রই, যদিও রাজুদের সাথে একজন বাচ্চা ছিল, তারপর ওই বাচ্চা সহ সবাইকে উলঙ্গ করে চেক করা হয়। এদিকে রাজুর ওই চিঠিটি পাওয়ার পর, সবকিছু জানার পর পুরো গ্রামে এখন কান্নার রোল পড়ে গেছে। কারণ এই পুরো গ্রামের 22 জন পাকিস্তান কারাগারে বন্দী। আর এদিকে জেলে আসার পর থেকেই রাজুদের উপর অত্যাচার শুরু হয়ে যায়। কারণ এই জেলের মধ্যেই এক টেরোরিস্ট ছিল, তার নাম হচ্ছে হাকিম। এরপর হাকিম বিভিন্নভাবে তাদের দেশ এবং সংস্কৃতি নিয়ে তাদেরকে বিভিন্ন বাজে কথা বলতে শুরু করে। আর এটা নিয়ে একসময় রাজুর সাথে বেঁধেও যায়। তখনই এই জেলার ফাহাদ এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। ফাহাদ রাজুকে এটাও বলে, তোমাদের মনে রাখতে হবে তোমরা কোথায় আছো।
তোমরা ভিন্ন দেশে আছো, তাই মাথা ঠান্ডা রাখতে হবে। এদিকে সাত্যাকে দেখা যায় রাজু যে চিঠিটা পাঠিয়েছিল, ওই চিঠির মধ্যে পিঙ্ক কালারের ছোট একটি চিরকুট ছিল, যেটা রাজু সাত্যার জন্য লিখেছিল। সাত্যা তখন ওই চিঠিটি না পড়ে নিজের কাছে রেখে দিয়েছিল। এই জন্য সাত্যা সেই চিঠিটি বের করে, যেখানে রাজু লিখেছে, তোমার আওয়াজ শুনি না 3 মাস হয়ে গেল, তোমাকে কতদিন দেখি না, আমি আর থাকতে পারছি না। রাজুর এই চিঠিটি পড়ার পর সাত্যার 2 চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে যাচ্ছে। সাত্যা দ্রুত ঘরে গিয়ে তার ড্রয়ার খুলে একটি ছবি বের করে। মূলত সাত্যা এই ছবিটি পাঠাতে যাচ্ছিল, তখনই মুরালি এসে পড়ে। মূলত মুরালি যখন জানতে পেরেছে রাজুরা পাকিস্তান জেলে বন্দী, আবার মুরালি সাত্যার ওই কথাটা ভেবে তাদের বিয়েটা পোস্টপন করতে এসেছে। এদিকে একটি পত্রিকা থেকে পাকিস্তান জেলে যে লোকগুলো আটকা আছে তাদের পরিবারের ফটো নিতে এসেছে। সবার সাথে সাত্যাও ফটো তুলে। এরপর সবাই মিলে একটি চিঠি লিখে পাকিস্তান জেলে পাঠিয়ে দেয়। একটা চিঠির মধ্যে সবাই লিখেছে, তবে সবার কথা লিখলেও একমাত্র সাত্যার ঘরটি ফাঁকা ছিল। এজন্য একজন রাজুকে বলছিল, সবার পরিবারই চিঠি লিখেছে, তোমার মাও লিখেছে, তবে সাত্যা তোমার জন্য কিছু লেখেনি। রাজু তখন ওই চিঠিটি হাতে নিয়ে দেখে সাত্যার লেখার জায়গাটা ফাঁকা পড়ে আছে। তবে সাত্যা কিছু না লিখলেও সাত্যার লেখার সময় তার চোখ থেকে যে 1 ফোঁটা জল পড়েছিল, সেই জলের ফোঁটা দেখে রাজু বলছিল, কে বলেছে সাত্যা লিখেনি? আমার জানের 1 ফোঁটা অশ্রু ওর মনের সব কথা বলে দিয়েছে। ওই রাতেই জেলের মধ্যে একটি ঘটনা ঘটে যায়। রাজুরা যখন রাতের খাবার খেতে যাবে, তখনই দেখে তাদের সাথে থাকা ছোট্ট ছেলে মানে চিট্টু নেই। চিট্টুকে অনেক খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশ্য খুঁজতে খুঁজতে গোসলের জায়গার ওইখানে গিয়েই চিট্টুকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এদিকে সাত্যারা গ্রামের কয়েকজন মহিলাদেরকে নিয়ে অন্ধ্রপ্রদেশের মিনিস্টারের কাছে গিয়েছে। সবকিছু জানার পর মিনিস্টারও জানায়, আমি আমার জায়গা থেকে যথাসম্ভব করছি। সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো হয়েছে, তবে সুশীলা স্বরাজ যদি একবার সিগনেচার করে দেয় তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। কিন্তু মিনিস্টারের আশ্বাসে কতটুকু বিশ্বাসযোগ্য? আবার এদিকে সবাই অভাব অনটনের মধ্যে দিন পার করছে, কারোর কাছে অর্থ নেই। কারণ ওই 9 মাস তারা কাজ করার পর যে অর্থ আসতো তাই দিয়ে তাদের পরিবার চলতো। না পারছে ঋণের টাকা দিতে, না পারছে ঘরের চাল ডাল কিনতে। এভাবে আর কতদিন চলবে? এই সবকিছু চিন্তা করে সাত্যা মুরালিকে কল করে বলে, আমাকে একটু হেল্প করুন, আমার গুজরাট যেতে হবে। মূলত রাজু সেদিন বলেছিল, আমাদের বোটের মালিক আমাদের 9 মাসের বেতন রেখে দিয়েছে, এর জন্য সেই বেতনের টাকা আনতেই মুরালিকে নিয়ে সাত্যা গুজরাটের সেই পোর্টে যায়। কিন্তু ওই মালিকের সাথে দেখা করে টাকা চাইলে সেই মালিক সোজাসুজি টাকা দিতে অস্বীকার করে এবং সাত্যাকেও বিভিন্ন আজে বাজে কথা বলে বের করে দেয়। তার কথা তোমরা বাঁচো মরো তা আমার দেখার প্রয়োজন নেই। সাত্যারা সেখান থেকে বেরিয়ে আসে। তবে সাত্যাও নাছোড়বান্দা। সাত্যার টাকা না নিয়ে এক চলো যাবে না। সাত্যা পোর্টের রাস্তার মধ্যেই প্রোটেস্ট শুরু করে। তবে সাত্যাকে একা দেখে সবাই বলছিল, এখানে বসে থেকে কোনো লাভই নেই, তোমার বসে থাকায় কারোর কিছু আসবে যাবে না। ওই মালিক শুধু উকি দিয়ে দেখছে, সাত্যা বসে আছে, মোরালিও তার সঙ্গ দিচ্ছে। পরবর্তী দিন এক শিখ এসে বলছিল, তুমি এখানে বসে থাকলে কারোর কিছু আসবে যাবে না, তুমি চলে যাও। তখন সাত্যা তাকে বলে, সাগরে গিয়ে জীবন বাজি রেখে কারা ওদের জন্য মাছ ধরে আনে, আমরা, আপনারা, আর আমাদের বেতনের টাকা চাইতে আমাদের অপমান অপদস্থ করা হয়। আমাদের জীবনের কোনো মূল্যই নেই তাদের কাছে। আজ আমাদের সাথে হয়েছে, কাল আপনাদের সাথে হতে পারে। আর এই কথা শোনার পর ওই শিখ তার লোকজনদেরকে নিয়ে সাত্যার সাথে যোগ দেয়। আর এটা দেখে দেখে পুরো পোর্টের সব শ্রমিকও এসে জড়ো হয়। তারা সবাই কাজ বন্ধ করে দিয়েছে। এদিকে প্রত্যেক মালিকেরই লোকসান হচ্ছে। এজন্য ওই মালিক বাধ্য হয়ে রাজুদের পুরো 9 মাসের বেতনের টাকাটা সাত্যাকে দিয়ে দেয়। আর সাত্যা ওই টাকা নিয়ে গ্রামে ফিরে এসে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসে। আর এই টাকা পেয়ে কেউ তার বাচ্চার স্কুলের ফিস দিচ্ছে, কেউ তার ঘরের জন্য রেশন কিনছে। এদিকে এই নিউজ পত্রিকায় বের হয়েছে। পাকিস্তানের জেলে বসে রাজুরাও সব জানতে পেরেছে। তারা এখন দূরে থাকলেও অন্তত এতটুকু শান্তি পাচ্ছে, তাদের পরিবার অন্তত সার্ভাইভ করতে পারছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের ওই মিনিস্টার সেন্ট্রাল গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী সুশীলা স্বরাজকে জানালে সেও সাথে সাথে অ্যাকশন নেয় এবং সুশীলার পেজ সাথে সাথে সাত্যাকে কল করে জানিয়ে দেয়, আপনাদের গ্রামের যে 22 জন জেলে পাকিস্তানি জেলে বন্দী আছে তাদের রিলিজ অর্ডার এসে গেছে। 15 আগস্ট সবাইকে রিলিজ করা হবে। আর এটা জানার পরই সাত্যা চিৎকার করে সবাইকে বলছিল ওদেরকে মুক্ত করা হচ্ছে। আর এটা শুনে মুরালি বলছিল, এখন তাহলে আমি বিয়ের জন্য পার্টি সেন্টার বুক করতে পারি, কারণ রাজু আসলেই তো আপনি ওই 3টি কথা বলে দিতে পারবেন। আবার পাকিস্তানের নিউজ চ্যানেলও প্রকাশ হচ্ছে 15 আগস্ট রাজুদেরকে মুক্ত করা হচ্ছে। রাজুরাও তো এখন খুশি। আবার এদিকে চন্দ্রা সাত্যাকে বলছিল, এমন কঠিন সময় রাজু যেমনটা করে তুমিও তাই করছো, ব্যাপার কি বলতো? সাত্যার কথা আমি গ্রামবাসীর উপকার করছি। দিনও আমাকে ছেড়ে গেছে, ওই দিন থেকে আমার মনের ভিতর থেকে ও একদম মুছে গেছে। ওর সাথে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। অবশ্য চন্দ্রার কথা, তুমি যদি ওকে ভালো নাই বাসবে তাহলে এতদিন পর্যন্ত তুমি ননভেজ খাচ্ছ না কেন? সাত্যা বলে, এটার সাথে ওটার কি সম্পর্ক? আমার মনের মধ্যে ওর জন্য কোনো জায়গাই নেই।
তবে চন্দ্রা মজা ছলে বলছিল, তুমি যদি ওকে ভালো নাই বাসবে তাহলে এটা খেয়ে দেখাও। সাত্তিয়া তখন চন্দ্রার হাত থেকে প্লেটটি নিয়ে মাছ দিয়ে খেতে শুরু করে। সাত্তিয়া খাচ্ছে ঠিকই, পুরো চোখ দুটোর মধ্যে জল টলটল করছে। চন্দ্রাও বুঝতে পারছে ভালোবাসার মানুষের উপর কতটা অভিমান করলে কেউ এটা করতে পারে। এর মধ্যেই মুরালি আর তার পরিবার এসে জানায় পণ্ডিতের সাথে কথা হচ্ছে, তাতে বিয়ের কার্ডও ছাপিয়ে দেয়া হয়। আর এই কার্ডের একটি কপি পাকিস্তান জেলেও পৌঁছে যায়। তবে কার্ডটি এখনো রাজুর হাতে পড়েনি। অন্যরা বলছিল এই কার্ড রাজুকে কোনোভাবে দেখানো যাবে না। চাচা বলছিল বিয়ে তো 2 তারিখে, আর আমরা তো 15 আগস্টে মুক্তি পেয়ে যাচ্ছি। একবার যদি রাজু মুক্তি পেয়েও সামনে যায়, সাত্তিয়া কখনো অন্য কাউকে বিয়ে করবে না। এই জন্য তার আপাতত এই বিষয়টি গোপন রাখে। এদিকে পাকিস্তান কোর্টও অর্ডার দিয়ে দেয় যে 15 আগস্ট তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু তখনই নতুন সমস্যা এসে দাঁড়ায়। কারণ ঠিক ওই সময় ভারতের লোকসভাতে জম্মু কাশ্মীরের উপর যে আর্টিকেল 370 ছিল সেটা বাতিল করে দেওয়া নিয়ে পুরো পাকিস্তানে তখন দাঙ্গার সৃষ্টি হয়। পাকিস্তানের রাস্তায় রাস্তায় তখন দাঙ্গা হচ্ছে। আবার এর মধ্যে 22 জন ইন্ডিয়ানকে কোর্ট থেকে জেলে নেওয়া হচ্ছে। পুলিশ এখন ভয় পাচ্ছে, যদি প্রোটেস্টকারীরা জানতে পারে যে এই প্রিজন ভ্যানের মধ্যে ইন্ডিয়ানরা আছে, তাহলে নিশ্চয়ই তাদের মেরে ফেলবে। যেই ভয়টা তারা পাচ্ছিল সেটাই ঘটে যায়। প্রিজন ভ্যানটি প্রোটেস্টের মধ্যে আটকা পড়লে সেখানে থাকা লোকজনরা প্রিজন ভ্যানের দরজা ভেঙে কয়েদিদেরকে মুক্ত করতে যাচ্ছিল। তবে তখনই তাদের চোখ পড়ে একজনের হাতের ট্যাটুর দিকে, আর সে দেখেই বুঝতে পারে রাজুরা ইন্ডিয়ান। সাথে সাথে সে চিৎকার করে অন্যদেরও ডাকে, আর পুরো প্রিজন ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে অনেক কষ্টের পর রাজু অন্য সবাইকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে জেলের কর্তৃপক্ষ চিন্তা করছে, যে পরিস্থিতিতে ওরা বের হয়েছিল তাতে ওদের বেঁচে থাকার কথা না। আর যদি বেঁচে থেকেই থাকে, যদি একবার পাকিস্তান বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যায়, তাহলে তাদের চাকরি থাকবে না। তবে ঠিক সেই সময় রাজুরা কারাগারের মূল ফটক এসে দাঁড়ায়। আর রাজুদেরকে এখানে দেখার পর জেল কর্তৃপক্ষ তো বিশ্বাস করতে পারছে না। ফাহাদ রাজুকে বলছিল, আমি তো ভাবছিলাম তোমরা সুযোগের সদ্ব্যবহার করে পালিয়ে যাবে। রাজু শুধু বলে, আমরা কোনো অপরাধী না যে পালিয়ে যাব, শুধু ভাগ্য আমাদের সাথে নেই। সিন চলে যায় আগস্টের 6 তারিখ। রাজুদের রিলিজ অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়াতে সাত্তিয়া পররাষ্ট্রমন্ত্রী পিএসকে কল করে পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটু কথা বলতে চাচ্ছিল, কিন্তু তখনই জানতে পারে পররাষ্ট্রমন্ত্রী মারা গেছে। তার মানে তাদের একমাত্র যে আসার জায়গাটা ছিল সেটাও শেষ হয়ে গেছে। তবে এরপর তিনি সাত্তিয়া আন্ধ্রপ্রদেশের মন্ত্রীকে কল করে এবং ওই বিষয়ে জানতে চাইলে সে জানায় এই মুহূর্তে তোমাকে একজনই হেল্প করতে পারবে, আর সে হলো সুশীলার মেয়ে ভাবনা। তুমি যত দ্রুত সম্ভব দিল্লিতে গিয়ে তার সাথে দেখা করো। মন্ত্রীর কথা মতো সাত্তিয়া আর চন্দ্রা মুরালির সাথে দিল্লি চলে যায়। যাওয়ার সময় ট্রেনের মধ্যে মুরালি বলছিল, আমরা যখন দিল্লি থেকে ফিরে আসবো না, সবাইকে একসাথে নিয়ে আসবো। মুরালি বলছিল, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি, আমি আপনাকে জানেমন ডাকতে পারি? শোনা মাত্রই সাত্তিয়া চমকে ওঠে। মুরালি বলছিল, আমি জানি রাজু ছাড়া অন্য কেউ আপনাকে জানেমন বললে আপনার শুনতে ভালো লাগবে না, তবে বিয়ের পর তো আমি নিশ্চয়ই বলতে পারবো। সাত্তিয়া তার কোনো জবাবই দিতে পারে না। এরপর তারা দিল্লি গিয়ে ভাবনা স্বরাজের সাথে দেখা করার জন্য ভাবনা স্বরাজের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু দিনের পর দিন কেটে যাচ্ছে, তারা কোনোভাবে ভাবনা স্বরাজের সাথে দেখা করতে পারছে না। প্রতিদিনই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে আবার ফিরে আসতে হচ্ছে। এদিকে সাত্তিয়ার কথা মতো তারা কোনো হোটেলে না গিয়ে একটি শিব মন্দিরের ধর্মশালাতে রয়েছে। এরপর আসে 15 আগস্টের দিন, যেদিনে রাজুদের রিলিজ হওয়ার কথা ছিল। মূলত রিলিজ অর্ডার ক্যান্সেল হওয়াতে বাড়ির লোকজন যেন চিন্তা না করে, তাই রাজু তাদেরকে সান্ত্বনা দিতে চিঠিতে লিখেছে যে 10-15 দিনের মধ্যে তাদের রিলিজ অর্ডার বের হয়ে যাবে। ওই দিনই জেলের মধ্যে রাজুর আর হাকিমের ঝামেলা বাঁধে। রাজুও নিজের দেশের সম্মান রক্ষার্থে যথাসম্ভব তাদের সাথে ফাইট করে যায়। এক পর্যায়ে জেল কর্তৃপক্ষ রাজুকে বেদম মারধর করে একটি সেলের মধ্যে আটকে রাখে। অন্যদিকে সাত্তিয়ারা ভাবনার সাথে দেখা করার জন্য প্রতিদিনই সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকছে। এভাবে ঘুরে ঘুরে দেখা করতে না পেরে সাত্তিয়াদেরও এখন মনোবল ভেঙে গেছে, তারা কি আদৌ তার সাথে দেখা করতে পারবে? তবে এর মধ্যেই পাকিস্তান জেলে কর্মরত এক ব্যক্তি সাত্তিয়ার নম্বর নিয়ে সাত্তিয়াকে কল করে এবং রাজুকে ফোন দিয়ে সাত্তিয়ার সাথে কথা বলাতে চেষ্টা করে। কিন্তু রাজু তাকে বলে, এভাবে না ভাই, আমি যেদিন এখান থেকে মুক্ত হব, আমি সোজা ওখানে গিয়ে আমি ট্রেন থেকে নেমেই মন্দিরে গিয়ে ওর হাত ধরে টানতে টানতে সেই লাইট হাউসে নিয়ে যাব। এরপর আমি পতাকাটা নামিয়ে ওর কপালে চুমু খেয়ে আমার এই 2টি হাতের মধ্যে মুখটি নিয়ে আমি দেখব। এত কষ্টের পরও আমি শুধু ওর চেহারাটা দেখার জন্য বেঁচে আছি। এদিকে সাত্তিয়া সবই শুনছে, আর রাজুর কথাগুলো শুনে সাত্তিয়ার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এদিকে বিয়ের মাত্র 3 দিন বাকি, এখনো সাত্তিয়ারা ভাবনার সাথে দেখা করতে পারেনি। মুরালির বাড়ি থেকেও তার বাবা মা কল করে তাদেরকে ফেরত যেতে বলছে, কারণ সেখানে তো অনেক কাজ বাকি। তবে মুরালি তাদেরকে কোনোভাবে ম্যানেজ করছে। চন্দ্রা বলছিল, এভাবে আর কতদিন বসে থাকবো? বিয়ের তো মাত্র 3 দিন বাকি আছে, ওর বাবা মাই বা কতদিন অপেক্ষা করবে? আর সময় মতো না গেলে তোর বাবাই বা কিভাবে মানুষের মধ্যে মুখ দেখাবে? তবে চন্দ্রার মুখে সবকিছু শোনার পর সাত্তিয়া বলে, আমাকে বধূর সাজে সাজিয়ে দাও। আর সাত্তিয়ার কথা মতো
চন্দ্রা তাকে বধূ সাজিয়ে দিলে সাত্য়া বধূ সেজে বৃষ্টির মধ্যে ভাবনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আর ভাবনা যখন বাড়িতে ফিরছিল, সাত্যাকে এই অবস্থায় দেখে ভাবনাও চিন্তা করে নিশ্চয় ওর কোনো সমস্যা। কোনো মেয়ে নিশ্চয়ই বধূ বেশে এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে না, নিশ্চয় কোনো সমস্যায় পড়েছে। এই জন্য সাত্যাকে ভিতরে নিয়ে গেলে সাত্য়া ভাবনাকে সবকিছুই জানায়। সবকিছু শোনার পর ভাবনা বলে, তুমি আগে গ্রামে ফিরে যাও, বিয়ে করো। তুমি আমাকে বিশ্বাস করে এত দূর পর্যন্ত এসেছ, আমার পক্ষে যা করা সম্ভব আমি করব। কিন্তু সাত্যার কথা, আমি গ্রামের মানুষদেরকে ওয়াদা করেছি সবাইকে ফিরিয়ে আনার পরে আমি বিয়ের পিড়িতে বসবো। এখন আমি কিভাবে ফিরে যাব? ভাবনা বোঝায়, দেখো, আর্টিকেল 370 পর দুই দেশের মধ্যে সম্পর্কটা অতটা ভালো নেই। এই কাজটা এতটা সহজ না। এই কথার পর সাত্য়া উঠে যাচ্ছিল। তবে সাত্য়া সুশীলার ফটোটি দেখে বলে, আপনার মায়ের কাছে যখন আমরা গিয়েছিলাম সে আমাদের সমস্যাটা বুঝেছিল এবং সে প্রতিজ্ঞাও করেছিল। সে সাথে সাথে অ্যাকশন নিয়েছিল, এমনকি এটাই তার শেষ ইচ্ছা ছিল। আর সাত্যার কথা শুনে ভাবনা শুধু জানতে চায়, তোমার বিয়ের তারিখ কবে? সাত্য়া জানায় 2 সেপ্টেম্বর। ভাবনা বলে, তোমার বিয়ের আগে আমি ওদেরকে ফেরত নিয়ে আসবো। আর এটা জানার পর চন্দ্রা এখন খুশি, তার স্বামী ফিরে আসছে। তবে চন্দ্রা খেয়াল করে সাত্য়া কান্না করছে। চন্দ্রা জানতে চায়, কি হয়েছে তোর? সাত্য়া বলে, আমার ভয় করছে দিদি। ও ফিরে এসে যখন জানতে পারবে আমি অন্য কাউকে বিয়ে করছি, ও ভেঙে চুরমার হয়ে যাবে। পাকিস্তানে জেলে পড়ে থাকার থেকে বড় সাজা দেয়া হবে ওকে। এখন আমি কি করব? ওই দিন ফোনের মধ্যে ওর শব্দ শুনে আমার মনে হচ্ছিল আমি দৌড়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরি, কিন্তু আমি আর কোনোদিন ওর চোখে চোখ রাখতে পারবো না। সবকিছু শেষ হয়ে গেছে। সিন চলে যায় পরবর্তী দিন। পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজুদেরকে পাকিস্তান জেল থেকে মুক্ত করা হচ্ছে। তারা প্রথমে রাজুদেরকে বের করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে। এখানে ইন্ডিয়ান এম্বাসি লোকেরাও আছে। সব কাগজপত্র যাচাই বাছাই করে কোর্টের আদেশ অনুযায়ী একজন একজন করে বের করা হচ্ছিল। এদিকে যে বর্ডার দিয়ে তাদেরকে বের করা হবে, সাত্যারা সেই বর্ডারে এসে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে তাদের নাম প্রকাশ করা হবে। আগামীকাল সকাল নাগাদ তারা দেশে প্রবেশ করতে পারবে। এরপর কল্যাণের নাম প্রকাশ করা হয়। কল্যাণের নামটা বলা মাত্রই চন্দ্রার মুখে হাসি ফুটে ওঠে। আর এরপরে যখন রাজুর নামটা বলা হয়, সাত্যার চেহারা আধার নেমে আসে। সাত্যার চন্দ্রাকে বলছিল, আমি এখন চলে যাই। চন্দ্রা বলে, চল আমিও যাই। কিন্তু সাত্যার কথা, তুমি কেন যাবে? তোমার স্বামী আসছে। চন্দ্রা বলে, এখানে আসার পর ও আমার সাথেই থাকবে, এখন আমার তোর সাথে থাকাটা জরুরি। এরপর চন্দ্রা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে একে একে সবার নাম বলা হচ্ছে আর জেল থেকে বের করা হচ্ছে। কিন্তু এর মধ্যে আরেকটি সমস্যা এসে দাঁড়ায়। 22 জনের মধ্যে 21 জনের নাম আছে, এখানে লিচুর নাম নেই। তাই লিচু কোনোভাবে যেতে পারছে না। সব ডকুমেন্টস চেক করা হয়, কোথাও লিচুর কোনো নাম নেই। পাকিস্তান আর্মি জানায় ইন্ডিয়ান এম্বাসি থেকে এই 21 জনের আইডেন্টিটি দেওয়া হচ্ছে। আর তখনই লিচু জানায়, আসলে আমারই ভুল। ছোটবেলা থেকে বার্থ সার্টিফিকেট বা ভোটার আইডি কোনোটাই তৈরি করিনি। এই জন্য হয়তো আমার ভাগ্য আমাকে আটকে দিয়েছে। তোমরা চলে যাও। আমার দাদিকে শুধু বলো আমি কয়েকদিনের মধ্যে চলে আসবো। কিন্তু রাজুর কথা, আমরা কোথায় যাব? আমরা 22 জন একসাথে এখানে এসেছিলাম। এখান থেকে যদি যেতে হয় 22 জন একসাথে যাব। তোকে রেখে আমি কোথাও যাচ্ছি না। ফাজ রাজুকে বোঝায়, দেখো, যারা যারা ইন্ডিয়ান সি ক্রস করে পাকিস্তানে এসেছে তারা আজ পর্যন্ত যেতে পারেনি। তোমাদের কপাল ভালো যে তোমাদের গ্রামের মহিলাদের জোরে তোমরা মুক্তি পাচ্ছ। যত দ্রুত সম্ভব তোমরা এখান থেকে চলে যাও। 7-8 দিনের মধ্যে নেক্সট রিলিজের ডেট চলে আসবে, তখন আমরা ওকে পাঠানোর ব্যবস্থা করে দিব। রাজু বল, ঠিক আছে স্যার, 7-8 দিনের ব্যাপারই তো, আমি এখানে বসে কাটিয়ে দেব। বলেই রাজু সেখানে বসে পড়ে। করিম চাচা রাজুকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রাজু কোনো মতেই লিজুকে ছাড়া এখান থেকে যাবে না। তখন একসময় করিম চাচা বলেই দেয়, তোর যেতে হবে, না গেলে অনর্থ হয়ে যাবে। যত দ্রুত সম্ভব তোকে যেতে হবে, নাহলে সাত্যার বিয়ে হয়ে যাবে। রাজু বলছিল, মজা করছো আমার সাথে? সাত্যার কখনো অন্য কাউকে বিয়ে করতে পারে না। তখনই করিম সেই বিয়ের কার্ডটি দেখায়। আর বিয়ের কার্ডটি দেখা মাত্রই রাজুর হৃদয়টা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। রাজু কিছুতেই মানতে পারছে না তার সাত্যা অন্য কাউকে বিয়ে করছে। রাজু বলছিল, আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি এমনটা হবে। আমার ওকে কষ্ট দেওয়া ঠিক হয়নি, আজ তারই ফল আমার ভোগ করতে হচ্ছে। রাজু বলছিল, আমার জীবনে তো কোনো মূল্যই থাকলো না, তাহলে আমি গিয়ে কি করব? সাথে সাথে রাজু ব্যারিকেড টুপকে লিজুর কাছে গিয়ে বসে। ফাঁদ বোঝানোর চেষ্টা করে, রাত 12টা বেজে গেলে আমি আর তোমাকে কোনোভাবে ওখানে পাঠাতে পারবো না, তাই পাগলামো না করে চলে যাও। করিমরা যতই বোঝানোর চেষ্টা করুক রাজু নাছর বান্দা। তখন ফাহাদ তাদের বলে, ও যাবে না, কারণ ও থান্ডেল। ও ওর একজন ব্যক্তিকে রেখে এখান থেকে যাবে না। এটাই নেতৃত্ব, এটাই লিডারশিপ। এদিকে রাজু যখন লিজুকে ছাড়া যাবেই না, অন্য পাশে করিমরা সবাই মাটিতে বসে পড়ে। তাদের কথা, আমরা কোথাও যাচ্ছি না, গেলে আমরা সবাই একসাথে যাব। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে লিজুর আইডেন্টিটি। কারণ ইন্ডিয়া থেকে লিজুর আইডেন্টিটি দেওয়া হয়নি। যতক্ষণ আইডেন্টিটি কনফার্ম না করা হচ্ছে ততক্ষণ পাঠানো যাচ্ছে না। এজন্য ইন্ডিয়ান এম্বাসি থেকে ইন্ডিয়াতে কল করা হয়। এরপর অন্ধ্রপ্রদেশ থেকে ইমার্জেন্সি ভিত্তিতে লিজুর নামে একটি বার্থ সার্টিফিকেট তৈরি করে পাকিস্তান এম্বাসিতে ফ্যাক্স করে দেওয়ার পর
লিজোকে সেখান থেকে রিলিজ করে দেওয়া হয়। আর এরপর রাজুদের 22 জনকে বর্ডারে নিয়ে আসা হয়। অন্যদিকে সাত্তিয়ারও গ্রামে পৌঁছে গেছে। মুরালি সাত্তিয়াকে বলছিল 30 মিনিটের মধ্যে লগ্ন, তাড়াতাড়ি রেডি হয়ে যান। সাত্তিয়াও এমন এক প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে, সে কিছু বলতে পারছে না। সাত্তিয়া ওয়াচ টাওয়ারের দিকে তাকাতেই দেখে ওয়াচ টাওয়ারে কোনো পতাকা নেই। মুরালি বলে, পতাকা নেই? তার মানে রাজু ফিরে এসেছে? দিল্লিতে আপনি বধূ সেজেছিলেন, আমি ভেবেছিলাম আপনি এই বরের জন্য বধূ সেজেছিলেন, কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনি বধূ সেজেছিলেন রাজুকে মুক্ত করতে। আর মুরালি এটা বুঝতে পেরেই রাজুর জন্য ফ্লাইটের টিকিট বুক করে সেখানে রেখে এসেছিল, যাতে রাজু দ্রুত এখানে আসতে পারে। মুরালি সাত্তিয়ার ভালোবাসা বুঝতে পেরেছে, তাই মুরালি নিজে থেকে সরে গিয়েছে। তবে মুরালি বলে, আপনার মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। তারপর যদি আমার জন্য আপনার কষ্ট লাগে, তাহলে এক কাজ করতে পারেন, রাজুর ফ্লাইটের টাকাটা আমাকে ফেরত দিতে পারেন। শোনা মাত্রই সাত্তিয়া হেসে ওঠে। সাত্তিয়া মুরালির কাছে জানতে চায়, তাহলে কি আমি যেতে পারি? মুরালি বলে, আপনি তো আমার সাথে ছিলেনই না। এরপর সাত্তিয়া দৌড়াতে দৌড়াতে সেই ওয়াচ টাওয়ারে চলে যায়, যেখানে রাজু আগে থেকে ওই পতাকাটি খুলে দাঁড়িয়ে আছে। সাত্তিয়া হাঁপাতে হাঁপাতে এসে রাজুকে বলে, আমার একটু দেরি হয়ে গেল, আর তুমিও তো অনেক দেরি করে ফেলেছ। ভালোবাসার মানুষের উপর রাগ করা যায়, অভিমান করা যায়, তাদের সাথে কথা না বলে থাকা যায়, তাদেরকে না দেখে দূরে থাকা যায়। তাই বলে সত্যিকারে ভালোবাসলে অন্য কাউকে বিয়ে করে সংসার করা যায় না। ভালোবাসার মানুষটিকে কখনোই মন থেকে মুছে ফেলা যায় না। সাত্যার ভালোবাসা তাই প্রমাণ করে দিল। আপনার জীবনেও যদি এরকম ভালোবাসার কোনো গল্প থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।